রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ, নির্দেশ বা উপদেশ যাই বলুন না কেন, তিনি বলেছেন উৎসবে মাততে। পশ্চিমবঙ্গবাসীকে আরও একবার খেলায় মেলায় ডুবে থাকতে বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা আছেন তো? উৎসবে মাতছেন তো? দুর্গাপুজোর উৎসবে মাতবে বলে আজ থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছেন নাকি? দেখুন, আনন্দ কিংবা উৎসব মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ সবসময় চায় আনন্দ উৎসবে মেতে থাকতে, কিন্তু আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত ১৩ বছর শাসন করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে শুধু একটা দুটো পরিবার নয়, গোটা পশ্চিমবঙ্গের হাজারো হাজারো লাখো লাখো এমনকি কোটি কোটি পরিবার আজকে উৎসব করতেই ভুলে গিয়েছে। তাদের মুখে শুধুমাত্রই উদ্বিগ্নতা এবং ক্লান্তির ছাপ, আতঙ্কেরও ছাপ। এই অবস্থায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ওই সমস্ত আতঙ্ক উদ্বেগ বুকের মধ্যে চেপে নিয়ে আপনারা উৎসবে মাতুন। সবাই শুনে নিয়েছেন এক্স্যাক্টলি কি বলেছেন মুখ্যমন্ত্রী, তাই আপনাদেরও শোনাতে চাইবো আক্ষরিক অর্থে তিনি কি বলেছেন, সেটাই শোনাবো আপনাদের। কেন যাবে না? তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে। শুনলেন বন্ধুরা, আপনারা লিখে জানান আজকের পর্বে যে কারা উৎসবে মাতবেন আর কারা উৎসবে মাতবেন না। অন্তত দয়া করে আজকের কমেন্ট সেকশনে যদি আপনারা লিখে জানান, বাধিত হব দেখে যে কতজন আপনাদের মধ্যে রয়েছে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপদেশ বা আদেশকে কর্ণপাত করছেন না। আমি অন্তত এবারে উৎসবে মাততে পারবো না, সেটা প্রথমেই সবার আগে জানিয়ে রাখলাম। যাই হোক, আপনাদের দেখাবো। তবে এটা বলতে পারি যে পশ্চিমবঙ্গবাসী উৎসবে কিন্তু একদিন মাতবে, তবে সেদিন কবে আসবে আমরা কেউ জানি না। এই অপশাসনের যেদিন পতন হবে, আরজি করের যেদিন বিচার হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দুষ্কর্ম করে থাকা তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা যখন আইনগতভাবে তারা শাস্তি পাবে, যখন হাঁসখালির ওই নির্যাতিতা, অত্যাচারিতা, ধর্ষিতা, মৃতা ওই বোনটির পরিবার যখন বিচার পাবে, যখন সন্দেশখালির গোটা গ্রামবাসী মনে করবে তাদের জমিগুলো ফিরে পাওয়া গিয়েছে, তাদের সঙ্গে যে সমস্ত তৃণমূলের নেতৃত্বরা অত্যাচার করেছিল তারা শাস্তি পাবে, যখন কামদুনি, আনিস খান, কাটোয়া এই ধরনের প্রত্যেকটি জায়গায় ঘটে যাওয়া বর্বরচিত অত্যাচারের শাস্তি হবে, তখন পশ্চিমবঙ্গের মানুষ আনন্দে নাচবেন, তখন পশ্চিমবঙ্গের মানুষ উল্লাস বা উৎসবে মাতবেন। এবং জানি না মুখ্যমন্ত্রী সেই উৎসবটাকে আপনি কতটা মেনে নিতে পারবেন, তাই দয়া করে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি ধৈর্য ধরুন এবং সেই উৎসবের দিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে দিন। আমরা সেই উৎসবের প্রতীক্ষায় রয়েছি। ওই উৎসবের সময় আসলে আপনার কোনো উপদেশ দেওয়ার আগেই দেখবেন শত শত লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি মানুষ রাস্তায় এসে উৎসব করবে, উদযাপন করবেন। এমন সময়ও হয়তো আমাদের এই রাজ্যে আমরা দেখতে পারবো। যাই হোক, গতকালে সুপ্রিম কোর্টের যা শুনানি হয়েছে সেটা আপনারা দেখেছেন, দেখে হয়তো আপনাদের অনেকের মন ভারাক্রান্ত। তবে যারা আমাদের চ্যানেলের অন্তত শ্রোতা, তাদের মন ভারাক্রান্ত হওয়ার কিছু নেই, তার কারণ এই ইঙ্গিত আপনাদের সামনে আমি অনেকদিন আগেই দিয়েছিলাম। মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড় যেদিনই স্বতঃপ্রণোদিতভাবে কলকাতা হাইকোর্ট থেকে মামলাটি নিজে শুনবো বলে নিয়ে নিলেন, সেদিন থেকেই বলেছিলাম যে এবার অন্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি কিছুটা চওড়া হতে পারে আর আমাদের কপালের ভাঁজ আরো বেশি স্পষ্ট হতে পারে। দেখুন, মাত্র 2টি শুনানির পর আমাদের সেই প্রেডিকশনটা যে সঠিক ছিল, সম্ভবত আপনারা সকলে প্রেডিকশন করেছিলেন, সেটা কিন্তু একেবারেই মিলে গেল। আমরা অত্যন্ত হতাশ হলাম। এত কিছু অনৈতিক কাণ্ডের পর পুলিশ প্রশাসনের ভূমিকার এত কিছু প্রশ্ন যখন আমাদের সামনে উঠেছে, তার বেসিক তথ্য প্রমাণগুলো যখন সংবাদ মাধ্যমগুলো আমাদের সামনে দেখাচ্ছেন, কিংবা একটা অন্তত কোনো বিব্রতের মধ্যে পড়তে হয় রাজ্য প্রশাসনকে, রাজ্য পুলিশ প্রশাসনকে, মাননীয় বিচারপতি চন্দ্রচূড় মহাশয়ের কাছ থেকে এরকম আমরা কিছুটাই শুনতে পারলাম না। হয়তো এটাই আশা করেছিলাম, এবং এটাও আমরা আশা করেছিলাম যে যারা আন্দোলন করছেন, আন্দোলনটাকে যেন থামিয়ে দেওয়া যায়, এই ধরনের কোনো নির্দেশ যদি আসে তাহলেও অবাক হওয়ার কিছু নেই। কার্যত সেই ধরনেরও একটা নির্দেশ দেওয়া হয়েছে। এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেও একজন মহিলা, ভাবা যায় না। আমাদের মানুষ বলা হয় যেহেতু আমাদের মধ্যে হুঁশ আছে,
কিভাবে মিথ্যা কথাগুলো উনি বলছিলেন প্রেসে যে টাকা দিতে চাইনি, স্মৃতি রক্ষার জন্য কিছু করতে চেয়েছিলাম। কত বড় মিথ্যা কথা। 14ই আগস্ট পিরামিড মিডনাইটে গিয়ে বলছেন টাকার যা নিশ্চয়ই দিতে হবে, লাগবে 10 লাখ টাকা দেয়াই যেতে পারে। কত বড় মিথ্যা কথা। মাত্র 15 দিনে, মানে 14 তারিখ থেকে এখনো 1 মাস হয়নি। কি ভয়ঙ্কর কথাবার্তা। বলছে উৎসবে ফিরুন। তবে এই মন খারাপের দিনেও একটা অন্য রকমের একটা খবর দেব, হয়তো অনেকের কিছুটা মন ভালোও হতে পারে। সেটা আসুন আপনাদের এই মন খারাপের দিনেও একটা ছোট্ট খবর দেখাই। কয়লা পাচার মামলা ইডি সমনের বিরুদ্ধে আদালতে অভিষেক রুজিরার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। তবে খুব স্বাভাবিকভাবেই এই মামলার শুনানি কিন্তু প্রধান বিচারপতির এজলাসে হয়নি। জানি না এই মামলার শুনানিও প্রধান বিচারপতির এজলাসে হলে কি ফল আসতো। অভিষেক এবং রুজিরার কয়লা পাচার মামলার শুনানি হয়েছিল সোমবার বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে, এবং সেই ডিভিশন বেঞ্চই ইডির সমনের বিরুদ্ধে অভিষেক এবং রুজিরার মামলা বা আবেদনকে খারিজ করে দিয়েছেন। শীর্ষ আদালত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এই মামলায় কোনো রকমেরই তারা হস্তক্ষেপ করবেন না। 2021 সালের 22শে জুলাই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়ে তলব করেছিল ইডি। ইডির ওই তলবকে চ্যালেঞ্জ করে প্রথমে তারা দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন। দিল্লি হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ না করায় শেষমেশ শীর্ষ আদালতের দ্বারস্থ হন সস্ত্রীক অভিষেক। অন্তর্বর্তী নির্দেশ হিসাবে সুপ্রিম কোর্ট অভিষেকের প্রাথমিকভাবে রক্ষা কবচ দিয়ে বলে আপাতত তাকে গ্রেপ্তার করা যাবে না। আরও নির্দেশ দেওয়া হয় অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। তৃণমূল সাংসদ এবং তার স্ত্রীকে কলকাতায় এসেই জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডির কর্তারা বলে জানিয়ে দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট। এবার সেই মামলাটি একেবারেই ডিভিশন বেঞ্চ গতকাল খারিজ করে দিয়েছে। ইডির সমনের বিরুদ্ধে অভিষেক এবং রুজিরার যে আবেদন ছিল যে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না বা তাদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না কিংবা তাদেরকে কলকাতাতেই সমন করতে হবে, সেই মামলাটি আপাতত খারিজ হয়ে গিয়েছে। তাই আগামী দিনে আরও একবার কয়লা দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হবে কিনা এই প্রশ্নটাই উঠল। জানি না এইটা আপনাদের কিছুটা হলেও স্বস্তি দিতে পারলো কিনা। যাই হোক, আমরা দেখলাম গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতির এজলাসে দীর্ঘ শুনানির পর যখন ফলপ্রসূ কোনো মতামত শুনতে পারলাম না অ্যাজ এক্সপেক্টেডলি, তখন নিশ্চিতভাবে আমাদের সকলেরই মন খারাপ হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম বেশ কিছুটা উত্তেজিত হয়ে থাকতে। তিনি একেবারেই শুনানির পরই একটা প্রশাসনিক বৈঠকও সেরে ফেললেন এবং সেই প্রশাসনিক বৈঠক থেকে বিভিন্ন তথ্য তিনি এনেছেন, যে তথ্যগুলো আরও একবার তিনি সত্যি কথা বলছেন কিনা এই প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। তার কারণ মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন যে তিনি নাকি নির্যাতিতার মা বা তার পরিবারকে টাকার কথা বলেননি। যারা নাকি এসব বলে বেড়াচ্ছে তারা কুৎসা করছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বললেন গত দিনের প্রশাসনিক বৈঠক থেকে। অথচ আপনারা শোনাবো মুখ্যমন্ত্রী একেবারে ডেফিনেটলি বলেছিলেন পরিবারকে টাকা দেওয়ার কথা তিনি বলে এসেছিলেন নিজের মুখেই, সে কথা তিনিই বলেছিলেন, এটা সম্ভবত তিনি ভুলেই গিয়েছেন। ওই একটা প্রভাব রয়েছে যে আপনি যদি মিথ্যে কথা বলেন তাহলে আপনাকে বেশি মনে রাখতে হয়, আর আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আপনাকে মনে রাখারই প্রয়োজন পড়ে না। যাই হোক, এটা অন্য প্রসঙ্গে বললাম। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে টাকা পয়সা দেওয়ার তিনি কোনো গল্পই বলেননি। যারা এই সমস্ত তথ্যগুলো রটাচ্ছেন তারা মিথ্যে রটাচ্ছেন, কুৎসা করছেন। মুখ্যমন্ত্রী এটা বললেন, এটা আগে শোনাবো। তারপর মুখ্যমন্ত্রী এই টাকা পয়সা নিয়ে কি বলেছিলেন সেটাও আপনাদের শোনাবো, দ্বিচারিতাটা স্পষ্ট হয়ে যাবে। শুনুন গতকাল কি বলেছিলেন। আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, মোস্ট প্রবলি সোমবার, মঙ্গলবার হতে পারে, বাট আমার মনে হচ্ছে সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই, বাবা মাকে, সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্স। শুনলেন বন্ধুরা, আশা করি আপনারা শুনতে পেয়েছেন। মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে যা যা বললো আপনাদের কর্ণকুহর দিয়ে একেবারে মনের মধ্যে প্রবেশ করেছে। আচ্ছা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মিথ্যে কথা বলেন এটা আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করতে বড্ড কষ্ট হয়। তার কারণ প্রশাসনিক শীর্ষে থাকা একজন সম্মানীয়
মহিলা বা নেত্রী, তিনি যদি সত্য কথা না বলেন তাহলে নিশ্চিতভাবে সমাজটা কোন দিকে যেতে পারে সেটা আমরা বুঝতেই পারি। এবং বিশেষ করে আরজিকর কাণ্ড নিয়ে যখন প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ প্রশ্ন তুলছে যে প্রশাসন সত্যি কথা বলছে না, পুলিশ প্রশাসন মিথ্যে কথা বলছে, যখন পশ্চিমবঙ্গের মানুষ কথা বলছেন, তখন মুখ্যমন্ত্রী এমন একটা কথা প্রকাশ্যেই বলছেন যা নিয়ে মানুষের সন্দেহটা আরো দৃঢ় এবং সঠিক বলেই মনে হয়। যে প্রশ্নটা আরো একবার করে ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি কথা বললেন? শুনুন তো দ্বিতীয় বক্তব্যটা। সম্ভবত 14ই আগস্ট বা 15ই আগস্ট মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছিলেন এই টাকা পয়সা দেওয়া নিয়ে। দেখুন তো যে মন্তব্যটা আজকে করলেন আর আগের দিন যে মন্তব্যটা করেছিলেন, দুটো এক কিনা শুনুন। করছি আর ভাবছি, আমি এমনকি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার, আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে, যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো। ওনারা এটা বলেছেন আমায়। দেখলেন বন্ধুরা, এটাই পশ্চিমবঙ্গবাসীর অ্যাকচুয়ালি প্রশ্ন, যে পুলিশ প্রশাসনকে বলুন, রাজ্য প্রশাসনকে বলুন, আমরা বিশ্বাস করতে পারছি না। তার কারণ তারা সময়ে সময়ে এত মতামত বলেছেন, সেই মতামতগুলো এতটাই পরস্পর বিরোধী। এটা শুধু আমাদের মনেই প্রশ্ন উঠেছে এমনটা নয়, সুপ্রিম কোর্টের শুনানিতেও বারবার এই প্রশ্নগুলো উঠে এসেছে। তাই একটা রাজ্য প্রশাসনকে যদি পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করতে না পারি, তাহলে এই রাজ্য প্রশাসন আমাদের ভালো করতে পারে? আমাদের ভবিষ্যৎকে এরা উন্নতির শিখরে নিয়ে যেতে পারে? যাদের আমরা বিশ্বাসই করতে পারছি না, তারা কি আমাদের ভবিষ্যৎকে সুদৃঢ় করতে পারে? এই প্রশ্নটা ওঠে। এবং মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন জানেন? আপনারা শুনেছেন হয়তো। মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই সেমিনার হলের পাশের যে বাথরুমটিতে ভাঙার কাজ শুরু হয়েছিল, ওটা নিয়ে আপনারা এত সন্দেহ প্রকাশ করছেন কেন? আপনারা বলছেন ওটাতে অভিযোগ নষ্ট করা হয়েছে, ট্যাম্পারিং করা হয়েছে। এমনটা কিছুই নয়। ওটা আসলে ওই ছাত্রছাত্রীদের তাদের একটা রেস্ট রুমের দরকার ছিল। আপনারা দেখেছেনই তো যে ছাত্রীটি নির্যাতিতা হয়ে মারা গেলেন, তাকে সেমিনার হলের মধ্যে শুতে হয়েছিল। সেই জন্য তার কষ্ট সহ্য করতে না পেরে আমরা তড়িঘড়ি তার 1-2 দিনের মধ্যেই ওই বাথরুমটাকে ভেঙে রেস্ট রুম করার সিদ্ধান্ত নিয়ে নিই, বা এই ধরনেরই কথা বললেন মুখ্যমন্ত্রী। তার মানে আমরা প্রথমে ভাবছিলাম যে সন্দীপ ঘোষের একটা নির্দেশ ছিল বাথরুমটা ভেঙে সেটাকে একেবারেই একটা রেস্ট রুমে তৈরি করে দিতে হবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো শুধুমাত্র সন্দীপ ঘোষ নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানলে অন্তত প্রশাসনিক নেত্রী তিনি এটুকু হয়তো জানতেন যে একটা ক্রাইম সিন মানে শুধু ওই লোকেশনটা নয়, ওই ঘরটা নয়। একটা ক্রাইম সিন মানে সর্বব্যাপী ওই গোটা হসপিটালটা বোঝায়। বিশেষ করে তার পাশের রুম, বাথরুম, এগুলো তো একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য মুখ্যমন্ত্রী হওয়ার দরকার নেই, এটা বোঝার জন্য ক্লাস 8 পাস করলেই হয় বলে আমার ব্যক্তিগতভাবে মতামত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন সেটা শুনুন, এবং এই বক্তব্যটা শোনার পর আরো বেশি করে প্রশ্ন উঠবে, তাহলে কি সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সমস্ত কাজ করেছিলেন? শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। শুনুন, অনেকে বলছে ওখানে কেন রেস্টরুমটা করতে গেল, এটা অন্য কোনো ইন্টেনশন ছিল না। যেহেতু রেস্টরুম ছিল না বলে মেয়েটিকে বেচারা ওই হলে থাকতে হলো, সেমিনার হলে। তাই আমাদের ইন্টেনশন ছিল যাতে ডাক্তারদের সেমিনার হলে না থাকতে হয়। যখন ইনফরমেশনটা আমাদের কাছে এসছে তখন ওদের জন্য একটা রেস্টরুম কাম ওয়াশরুম বানিয়ে দেওয়া, এই কাজটা করতে দেওয়া হয়নি। এবং এটা নিয়ে নানা রকম এভিডেন্স লোপাটের কথা বলা হয়েছে। আর আমাদের এভিডেন্স লোপাট আমি করতে যাবো কেন? কাকে বাঁচানোর জন্য? বুঝতে পারছেন, এত বড় একটা ঘটনা যেটা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে, এরকম নয় যে দুদিন পর থেকে আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনা ঘটার দিন থেকে যেখানে তোলপাড় হয়ে গিয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী কি একেবারে নিরুত্তাপভাবে বলছেন, আরে তোমরা ওটাকে ক্রাইম সিন নষ্ট হিসেবে ভাবছো কেন? ওটা তো বাথরুম ভেঙে আমরা রেস্ট রুম তৈরি করেছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে। আচ্ছা, মুখ্যমন্ত্রী কি সমস্ত মেডিকেল কলেজগুলোতে একেবারে রেস্ট রুম বানানোর জন্য ওই দিনই নির্দেশ দিয়েছিলেন?
তড়িঘড়ি পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটালগুলিতে কি রেস্টরুম বানাতে হবে, তার কারণ সেখানেও তো ডাক্তারদের রেস্ট করতে হয়, নাকি শুধুমাত্র ওই আরজি করেই রেস্ট করতে হয় বলেই ওই রুমটাকে ভাঙতে হলো? অন্যান্য তাহলে হাসপাতালগুলোর মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিলেন না কেন? আচ্ছা, মুখ্যমন্ত্রী কি তিনি কনফার্ম হলেন যে ওখানে কোনো দুষ্কৃতীর পায়ের ছাপ ছিল না, বাথরুমের মধ্যে কোনো রক্তের দাগ ছিল না? মুখ্যমন্ত্রী কি করে কনফার্ম হলেন? মুখ্যমন্ত্রী কি করে সংশয় করছেন না? কেন মুখ্যমন্ত্রীর মনের মধ্যে সংশয় আসছে না যে বাথরুমে কেউ যদি খুন করে থাকে, হাতে রক্ত লেগে থাকলে প্রাথমিকভাবে তার জলের সন্ধানের জন্য পার্শ্ববর্তী বা পাশের বাথরুমেই সে যাবে? এটাই তো স্বাভাবিক। তো মুখ্যমন্ত্রীর কেন সন্দেহটা পর্যন্ত হচ্ছে না? গোটা পশ্চিমবঙ্গবাসীর সন্দেহ হলেও মুখ্যমন্ত্রীর কেন সন্দেহ হচ্ছে না, এটাই বেশ অবাক লাগে। যাই হোক, তিনি অনেক বেশি আমাদের থেকে হয়তো রাজনৈতিকভাবে শিক্ষিত, তাই তার দৃষ্টিভঙ্গি আমাদের থেকে আলাদা হতেই পারে, কিন্তু ওটাই প্রশ্ন যে বারবার আমাদের দৃষ্টিভঙ্গি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির সঙ্গে রাজ্যের শীর্ষ পদে থাকা মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গিটা মিলছে না। আর এই মিলছে না বলেই তো যত অসন্তোষ। গোটা রাজ্যবাসী যখন শোক পালন করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বলে দিলেন তোমরা উৎসব পালন করো। মানে বুঝতে পারছেন, আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মিলটা একেবারেই হচ্ছে না। আমরা যে উৎসব পালন করার মতো জায়গায় নেই, দিনের পর দিন রাতের পর রাত ঘুম নষ্ট করে যে আমরা রাতে বা পথে নামছি অনেকেই, তো সেটা প্রমাণ করে যে আমাদের এই মুহূর্তে দুর্গাপুজোর কেনাকাটা নয়, ওই নির্যাতিতার জাস্টিসটাই এই মুহূর্তে সব থেকে বড় দাবি। মুখ্যমন্ত্রী সেটা বুঝতেই চাইছেন না। মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রী হয়তো ভাবছেন যে এরকম তো কতই না হয়, আর এরকম তো আগামী দিনেও না জানি এরকম ঘটতে পারে, তা বলে কি উৎসব থেমে থাকবে? আরে এসব তো ঘটবেই, তা বলে কি তোমরা উৎসবে থামিয়ে দেবে? তোমরা উৎসব করো, তোমরা স্টেজের ওপর থেকে বল ছোড়াছুড়ি খেলা করো, তোমরা খেলা হবে বলে স্লোগান তোলো, এটাই তো পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গটাই তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গড়তে চেয়েছেন। তোমরা যদি দাবি করো শিল্পের, তোমরা যদি দাবি করো চাকরির, তোমরা যদি দাবি করো জাস্টিসের, তাহলে কি করে হবে? এইরকম তো কথা ছিল না। এই রকম কথা দিয়ে তো মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসেননি। আপনারা কে কে মাতছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুরোধে, লিখে জানান। আর বিশেষ করে যারা মাতছেন না তারা তো নিশ্চিতভাবে লিখে জানাবেন, না হলে বুঝবো কি করে? আর রাজ্যের প্রশাসনই বা বুঝবে কি করে সাধারণ মানুষের মন? তার কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে ইউটিউবাররা নাকি অনেক কিছু বলছেন। তার মানে মুখ্যমন্ত্রী ইউটিউবগুলো হয়তো ফলো করেন, তাই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান মুখ্যমন্ত্রীর প্রতি, মুখ্যমন্ত্রীর এই আবেদনের প্রতি, যে আপনারা কতজন অন্তত উৎসবে নাচছেন। একটা বাক্য অন্তত লিখতে পারেন যে আমরা উৎসবে নাচছি বা আমরা উৎসবে নাচবো না। এখনকার মতো এখানে শেষ করলাম।